ওয়েলকাম টু জয়েস ভিশন। আজকে আমরা সলভ করব ফিজিক্যাল সায়েন্সের এবছরের মাধ্যমিকের প্রশ্ন। এ বিষয়ে কোনো বিতর্কের জায়গা নেই, পরীক্ষা যেহেতু হয়ে গেছে ছাত্রছাত্রীদের মিলিয়ে দেখে নেওয়ার সুবিধার জন্যই আমি এটা করব। তো প্রথম থেকে আমরা প্রশ্নটাকে দেখার চেষ্টা করছি। প্রথমে আছে এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে বায়োগ্যাসের মূল উপাদান। 4টে অপশান আছে, তার মধ্যে কারেক্ট হবে মিথেন CH4। সেকেন্ড হচ্ছে বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কখন। 4টে অপশান দেওয়া আছে, আনসার হবে অপশান সি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা বা তাপমাত্রা। এরপরে আমরা আসবো কোয়েশ্চেন 1.3-তে, যেখানে STPতে 44.8 লিটার CO2-র মোল সংখ্যা জানতে চাওয়া হয়েছে। এটা হবে অপশান 2। কেন হবে যদি আমরা বলি, তাহলে আমরা জানি 22.4 লিটার হলে হয় 1 মোল, তাহলে 44.8 লিটার হলে হবে 2 মোল। খুব সিম্পল। তাহলে 1.3-এর উত্তর হলো অপশান সি 2 মোল। এরপরে 1.4-এর প্রশ্ন, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান কত হয়? সবসময় 1 হয়, আমরা জানি, কারণ এটা আদর্শ গ্যাস। এরপরে 1.5-এর প্রশ্ন, আলো থেকে প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো, এটা হবে অপশান ডি। মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক আর ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। এটা ডি হবে কারেক্ট আনসার। এরপরে 1.6-এ বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় 4টে অপশানের মধ্যে, এটা হবে অপশান বি উত্তল লেন্স দ্বারা। আমরা জানি আতশ কাচের ক্ষেত্রে আমরা এটা করে থাকি। এরপরে 1.7, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা অবশ্যই হ্রাস পাবে, কারণ আমরা জানি যে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু রোধ বৃদ্ধি পায়। আবার দৈর্ঘ্য বৃদ্ধি করলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যায়, আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ দুই ক্ষেত্রেই যখন আমরা তারটাকে দৈর্ঘ্য বৃদ্ধি করব তখন কিন্তু পরিষ্কারভাবে এটা কিন্তু প্রবাহ মাত্রা হ্রাস পাবে। অর্থাৎ 1.7-এর আনসার হবে বি, অপশান বি। এরপরে 1.8, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ আই দিয়ে দিয়েছে 5 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড প্রবাহিত করলে, অর্থাৎ সময় হচ্ছে 30 সেকেন্ড, তাহলে মোট কতটা আধান প্রবাহিত হবে? আমরা জানি কুলম্ব সূত্র থেকে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। অর্থাৎ আই এর জায়গায় আমরা 5 অ্যাম্পিয়ার বসাই আর টাইমের জায়গায় 30 সেকেন্ড বসাই, তাহলেই হয়ে যাবে 150 কুলম্ব। তাই আমরা 1.8-এর আনসার করছি 150 কুলম্ব। এরপরে চলে আসি আমরা 1.9-এর প্রশ্ন। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে একটা আইসোটোপ দেওয়া আছে A86 222 থেকে A84 210, এটা হতে গেলে কটা আলফা আর কটা বিটা বেরাবে? এটার আনসার হবে অপশান বি। কি করে আমি বলে দিচ্ছি স্টুডেন্টদের বোঝার সুবিধার জন্য। 86 থেকে কমে হয়েছে 84, এটা আমরা পরে কনসিডার করব। আগে আমরা আলফার জন্য দেখব 222 থেকে হয়েছে 210, অর্থাৎ 222 থেকে 210 মানে 12 ইউনিট কমেছে। আমরা জানি একটা আলফা বেরালে 4 ইউনিট করে কমে যায়, তাহলে কটা আলফা বেরানোতে 12 ইউনিট কমেছে? না, অবশ্যই 3টে আলফা বেরিয়েছে, তাই আমরা 3টে আলফা করলাম। এবার আমরা এটাও জানি যে আলফা বেরালে কিন্তু 2 ইউনিট করে এখানে কমে যায়। এই আমাদের যে নিচের পারমাণবিক সংখ্যাটাও কিন্তু 2 ইউনিট করে আলফা বেরালে কমে যায়। তাহলে আমাদের যদি 3টে আলফা বেরিয়ে থাকে, তাহলে পারমাণবিক সংখ্যা 86 থেকে কমে হয়ে যাওয়ার কথা 86 মাইনাস 6, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে 2 ইউনিট করে কমেছে, তাহলে 80 হয়ে যাওয়ার কথা, কিন্তু আছে 84। কারণ আমরা জানি একটা করে বিটা রশ্মি বেরালে, বিটা কণা বেরালে রাদার, পারমাণবিক সংখ্যা 1 ইউনিট করে বাড়ে। তাহলে 80 থেকে বেড়ে 84 হয়েছে, মানে কটা আমার বিটা রশ্মি বেরিয়েছে? না, 4টে বিটা রশ্মি বেরিয়েছে। তাই আমার আনসার হলো 3টে আলফা 4টে বিটা, অর্থাৎ 1.9-এর আনসার হলো 3 আলফা 4 বিটা, অপশান বি। এবার 1.10-এর মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এক্ষেত্রে আমার একটা কথা বলার আছে, বোর্ডের এগেনস্টেও নয়, কিছু প্রশ্নকর্তার এগেনস্টেও নয়, কিন্তু এক্ষেত্রে যদি আমাদের মনে হয় যে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাতে হবে,
তাহলে কিন্তু উত্তর হবে, এটা যদি ধনাত্মকতা থাকে, কারণ আমি ইংলিশ ভার্সন কোয়েশ্চেনেও দেখেছি পজিটিভিটি আছে, তাহলে কিন্তু এই আনসারটা হওয়ার কথা নয়। তড়িৎ ধনাত্মকতা সব থেকে বেশি কিন্তু নাইট্রোজেনের, তাহলে কিন্তু আনসার হবে এইটা ডি। আরেকটা কথাও বলার আছে, সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম মানে কিন্তু লেস দ্যান সাইন দিয়ে দেওয়া হওয়ার কথা, অর্থাৎ এই যে ফ্লোরিন আছে এটা লেস দ্যান, এটা লেস দ্যান, এটা লেস দ্যান, এরকম থাকার কথা। অর্থাৎ যারা এই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করেছো ছাত্রছাত্রীরা, তারা মনে হচ্ছে নাম্বার পেয়ে যাবে। তো আমার মতে এটার আনসার হওয়া উচিত 1.10-এরটা ডি। এরপরে 1.11-এর কোয়েশ্চেন, সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম ও ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2-8-1 আমরা জানি, আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2-8-7 আমরা জানি। তো সেদিক থেকে খুবই ক্লিয়ার এটা। কিন্তু সোডিয়াম ক্লোরাইড যৌগে কি আদৌ সোডিয়াম আর ক্লোরিন পরমাণু থাকে? তো এখানে উত্তর কিন্তু, সঠিক উত্তর কিন্তু এইটা, অপশান সি। কিন্তু কেউ যদি লিখে ফেলে থাকে যে Na এটা 28 আর Cl 288, তাহলেও তাকে কিন্তু হয়তো নম্বর দিতে হতে পারে, কারণ সোডিয়াম ক্লোরাইডে তো Na প্লাস আর Cl মাইনাস থাকে। কেউ বলতে পারে স্যার এখানে তো সোডিয়াম নেই, সোডিয়াম প্লাস থাকা উচিত ছিল 28-এর জন্য, সেটা ঠিক আছে। তো আমার মনে হয় এই প্রশ্নের উত্তর অপশান সি হওয়া উচিত। কিন্তু কেউ যদি অন্য আনসারও লেখে, এই কোয়েশ্চেনটা যেহেতু কন্ট্রোভার্সিয়াল, তাহলে সেখানে হয়তো তোমরা মার্কস পেয়ে যেতে পারো অ্যাটেম্পটের জন্য। এরপরের কোয়েশ্চেন হচ্ছে 1.12, তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এটা অবশ্যই সি এরটা করতে হবে, আর কোনো অপশান নেই। উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোদ যে বেড়ে যায় এটাই হচ্ছে আনসার। এরপরে 1.13, নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করা যায় কোন গ্যাসটা? আমরা জানি অ্যামোনিয়া। নেসলার বিকারকের সংকেত আমরা জানি K2HgI4, সেটা অ্যামোনিয়ার কন্ট্যাক্টে এলে ব্রাউন বা বাদামি রং হয়ে যায়, অর্থাৎ এখানে এত ডিটেলস দরকার নেই, উত্তর হলো অ্যামোনিয়া। এরপরে মেটালার্জি বা ধাতু থেকে যে প্রশ্নটা এসছে, তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় কোন ধাতুটা? সেটা অবশ্যই উত্তর হবে Fe মানে আয়রন। এরপরের প্রশ্ন যে 1.15-এ, তাহলে 1.14-এর আনসার ছিল Fe, আর 1.15-এর আনসার হবে এইটা। কেন? দেখো, আমাকে যদি ক্লোরোফর্ম তৈরি করতে হয়, তোমরা জানো ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CHCl3। এই সংকেতটা লিখলেই কিন্তু তোমরা উত্তরটা পেরে যেতে বা পেরে গেছো। তো দেখো CHCl3-তে 3টে ক্লোরিন আছে, তা এই বিক্রিয়াতে কি হবে, 2টো ক্লোরিন আছে, এখান থেকে একটা H বেরিয়ে যাবে, তাহলে একটা H চলে আসবে, থাকবে আর কি, আর একটা ক্লোরিন আসবে, মানে একটা ক্লোরিন একটা H-কে প্রতিস্থাপিত করবে। তাহলে 1.15-এর আনসার হলো অপশান সি, এটা হলো 1.15-এর আনসার। বাই দ্য ওয়ে, এই প্রশ্নটা আমি একটা ছাত্র থেকে পেয়েছি। আচ্ছা, এবারে হলো যে দেখতে পাচ্ছ তোমরা, আমরা নেক্সট পেজে চলে এলাম। নেক্সট পেজে এসে বিভাগ ক্ষয়ে এলাম। প্রথম প্রশ্ন ছিল ক্লোরিন পরমাণু সাথে ওজোনের বিক্রিয়া। দেখো আমি এখানে বিক্রিয়াটা লিখেছি, O3 হচ্ছে ওজোন, তার সাথে ক্লোরিন পরমাণুর বিক্রিয়া হয় O2 মানে অক্সিজেন গ্যাস, আর ClO এটা একটা অস্থায়ী যৌগ। এটা তোমাদের প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে, পরিবেশ অধ্যায় থেকে। এবার 2.2 এর আনসার কি? বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? উত্তরটা হবে মেসোস্ফিয়ার। এর অথবার প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। আন্তর্জাতিক স্পেস স্টেশন ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কক্ষপথটা বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তরটা হবে এক্সোস্ফিয়ার বা বহিঃমণ্ডল। এরপরে 2.3 এর প্রশ্ন, P মানে চাপ, V1/V মানে আয়তনের রেসিপ্রোকাল, তাদের লেখচিত্রের প্রকৃতি কী রূপ? এটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। এটা ডিটেলস কেউ জানতে চাইলে আমি তাকে পরে করে দেখিয়ে দেবো, তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। এরপরে 2.4 এর প্রশ্ন, পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। আমরা জানি গ্যাসের ঘনত্ব যদি D হয় আর পরম উষ্ণতা যদি T হয়, তাহলে এটা ব্যস্তানুপাতিক। তোমরা যদি শুধু ব্যস্তানুপাতিক লেখো তাহলেও নম্বর পাবে, কোনো অসুবিধা নেই। এরপরে 2.5 এর যে প্রশ্নটা, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এখানে যে এককে দেওয়া আছে সেটাকে SI করতে বলেছে। কিছুই নয়, ডিগ্রি সেলসিয়াসটাকে কেলভিন করে দেবে, কিচ্ছু করতে হবে না। ডিগ্রি সেলসিয়াসটাকে যদি কেলভিনে করে দাও, তাহলে কিন্তু তোমার এখানে আনসার হয়ে যাবে। এরপরে দেখো, মানে এটা হবে কেলভিন ইনভার্স, এখানে 2.4 × 10⁻⁶। এর অথবার প্রশ্নটা দেখো, কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? আমরা জানি এটা চার্লসের সূত্র, গ্যাসের সূত্র অধ্যায় থেকে এই প্রশ্নটা এসছে। এরপরে 2.6 প্রশ্নটা দেখো, সেটা দিয়েছিল যে আপাতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? উত্তরটা হবে
আপাতন কোণের সঙ্গে মাধ্যমের প্রতিসরাঙ্কের সেই অর্থে কোনো সম্পর্ক নেই, তাই সেটা অপরিবর্তিত থাকবে। এবারে 2.7 প্রশ্ন, উত্তল লেন্স থেকে f এবং 2f এর মধ্যে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এটা হবে 2f এবং অসীমের মধ্যবর্তী কোনো একটা স্থানে, অর্থাৎ 2f থেকে দূরে। এটা আলো অধ্যায়ের প্রশ্ন। এবার 2.8 প্রশ্ন যেটা ছিল, একটা বর্তনীতে 6 ওহম আর 3 ওহম দুটো রোধকে যদি সমান্তরাল সমবায়ে রাখা হয়, তো আমরা জানি 6 ওহম আর 3 ওহমের সমান্তরাল সমবায় করলে কি হবে? 1/6 প্লাস 1/3 করলে আমরা অ্যাকচুয়ালি এখানে পেয়ে যাব 2, অর্থাৎ 6 ওহম আর 3 ওহমের সমান্তরাল সমবায় হবে 2 ওহম। তার সাথে 1 ওহমকে শ্রেণী সমবায় যদি যুক্ত করি তাহলে টোটাল রোধ কত হবে? 3 ওহম। তাহলে উত্তর হবে 3 ওহম। এরপরে দেওয়া হয়েছে বার্লোর চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? তোমরা জানো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দ্বারা বার্লোর চক্রের ঘূর্ণনের অভিমুখটা নির্ধারিত হয়। তাহলে 2.9 এর উত্তর হলো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। এরপরে 2.10 নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ায় একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এটা কিন্তু মডার্ন ফিজিক্স অধ্যায় থেকে এসেছে। এটা বলতে পারো তোমরা নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, পারমাণবিক চুল্লিও বলতে পারো, সেখানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে। কেউ যদি শুধু লিখে থাকো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে, সেও কিন্তু নাম্বার পাবে। এরপরের অথবাটায় আসি, নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? দেখো, নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া ঘটতে গেলে প্রচুর তাপমাত্রা প্রয়োজন, প্রায় 1 থেকে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। তা এই বিপুল পরিমাণ তাপমাত্রা সৃষ্টি করার জন্য মানুষের হাতে সব থেকে সহজ যে উপায়টা আছে সেটা হচ্ছে নিউক্লিয় বিয়োজন। মানে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া করতে গেলে তাপমাত্রা, যে পরিমাণ তাপমাত্রা লাগে সেটার জন্য কিন্তু যে উষ্ণতাটা প্রয়োজন, মানে এত বেশি তাপমাত্রা সৃষ্টি করার জন্য আমাদেরকে নিউক্লিয় বিভাজন প্রয়োজন। এই জন্যই নিউক্লিয় সংযোজন শুধু একা করা যায় না, সংযোজন করতে গেলে আগে বিয়োজন করতে হবে। সেই নিউক্লিয় বিয়োজন বা বিভাজন, সেই বিভাজন প্রক্রিয়াতে যে তাপমাত্রা সৃষ্টি হবে এবার সংযোজন করা যাবে। এবার আমরা আসি বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোতে। 1 সঙ্গে হবে বি, মানে নোবেল গ্যাস হচ্ছে রেডন RN। 2 সঙ্গে হবে মানে ইনভার্ট যেটা, সেটা হচ্ছে সংকর ধাতু। ইনভার্টটা সংকর ধাতু, অর্থাৎ 2টা হলো ডি। আর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল হবে সিজিয়াম, যেটা হবে এ, মানে 3 সঙ্গে। আর জিঙ্ক অক্সাইডের সঙ্গে কার্বনের যে বিক্রিয়াটা দেওয়া আছে এটা হচ্ছে অবশ্যই কার্বন বিজারণ, এটা হচ্ছে সি, 4টা হচ্ছে সি। এরপরে আমরা 2.12 প্রশ্নে আসছি, জল ও বেনজিনের মধ্যে কোনটিতে KCl দ্রবীভূত হয়? KCl একটি আয়নীয় যৌগ। আয়নীয় যৌগরা সাধারণত জলে দ্রবীভূত হয়, বেনজিন হচ্ছে জৈব দ্রাবক, সেখানে দ্রবীভূত হবে না, তাই উত্তরটা হলো জল। 2.13 জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? সবসময় অ্যানোডেই জারণ ঘটে, কারণ জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে OH- আসে, সেটি একটি ইলেকট্রন ছেড়ে দেয় এবং OH এ পরিণত হয়। ইলেকট্রন ছেড়ে দেওয়াটাই হলো জারণ, তাই উত্তরটা হবে অ্যানোড। এই যে বিক্রিয়াটা আমি লিখলাম, এটা এখানে লেখা বাধ্যতামূলক নয়, আমি বোঝানোর জন্য লিখলাম। এটা অথবা প্রশ্নটা দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত হয়? সব অবশ্যই ডিসি। এসি ব্যবহার করা যাবে না, কারণ এসি ব্যবহার করলে ক্যাথোড অ্যানোডের দিক কিন্তু নির্ধারণ করা যাবে না। 2.14 প্রশ্নটা দেখো, HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন কেন করে? কেউ কেউ বলতে পারে যে HCl গ্যাসটা তড়িৎ পরিবাহী, কিন্তু এটা গ্যাসীয় অবস্থায় তড়িৎ পরিবাহী না, জলীয় দ্রবণ অবস্থায় তড়িৎ পরিবাহী। আমার মনে হয় এই উত্তর লেখাটা ভালো হবে যে জলীয় দ্রবণে এই HCl এই হাইড্রোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করে, তাই জন্য এটা তড়িৎ পরিবহন করে। এবার 2.15 প্রশ্ন, অ্যামোনিয়া থেকে উৎপন্ন হয় এমন একটি জৈব সারের নাম? উত্তর হবে ইউরিয়া, আর সংকেত হলো CONH2. এখানে ওটা কিন্তু বড় হাতের হবে, ছোট হাতের হলে কোবাল্ট হয়ে যেতে পারে। এর অথবা প্রশ্নটা দেখো, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ হবে তার নাম সিলভার সালফাইড, Ag2S। নাম চাইনি কিন্তু, কেউ যদি নাম লিখে আসো তাহলে কিন্তু নম্বর নাও পেতে পারো, সংকেত চেয়েছে মানে Ag2S লিখতে হবে। এরপরে 2.16 প্রশ্ন, মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? অবশ্যই উত্তর হবে ইউরিয়া। 2.17 প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো। দেখো আমি দুটো নাম লিখেছি, একটা ইথানল যেখানে কার্যকরী মূলক হচ্ছে OH, সংকেত লিখে দিয়েছি CH3 CH2OH, আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার CH3OCH3, এখানে কার্যকরী মূলক হলো ইথার। কেউ এখন বলতে পারো স্যার আপনি ডাইমিথাইল ইথারটা তো কমন নামে লিখলেন, IUPAC তে লিখলেন না।
দেখো এখানে তো বলে দেয়নি আইইউপ্যাক নাম লিখতে হবে, তাই আমি দুটোর দুরকম নামই লিখেছি। 2.18 এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা আমরা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করি, তার মূল উপাদান কি? মূল উপাদান হলো বিউটেন বা এন বিউটেন। যদি আরো ভালো করে বলো তাহলে এটার বলা উচিত নর্মাল বিউটেন বা এন বিউটেন, ছোট হাতের এনটা লিখে দিতে পারো। আর সংকেত হলো এই মানে C4H10, যেটা আমি ব্রেকডাউন করে লিখেছি। এর অথবা প্রশ্নটাও ইন্টারেস্টিং। 1,1 2,2 টেট্রা ব্রোমো ইথেনের গঠন সংকেত লেখো। গঠনটা এঁকে দিয়েছি, দেখছো দুটো কার্বন আছে। এটা যদি কার্বন নাম্বার 1 হয় দুটো ব্রোমিন 1 1, এটা কার্বন নাম্বার 2 হলে দুটো ব্রোমিন 2 2, তাই এটা 1,1, 2,2 টেট্রা ব্রোমো। টেট্রা কেন? 4টে আছে বলে টেট্রা। এবার বিভাগ গয়ে এলাম, যেখানে প্রশ্ন আছে ফায়ার আইসের সংকেত লেখো। অনেকেই সংকেতটা হয়তো জানতে না, কিন্তু টেক্সট বইতে এটা ছিল, ভালো করে পড়লে তোমরা পেতে। সেটা হচ্ছে 4CH4 প্লাস .23H2O। এবার বলেছে এর থেকে কিভাবে মিথেন পাওয়া যায়। ইনফ্যাক্ট এর আনসারটা আমি লিখে দিয়েছি, ফায়ার আইসকে উত্তপ্ত করলে বা চাপ কমিয়ে দিলে মিথেন বেরিয়ে আসে ওই ক্রিস্টাল থেকে। এরপরে 3.2 এর অঙ্ক, যেখানে -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা তাহলে তাপমাত্রা কত করব? 273 থেকে 3 বিয়োগ করলে হবে 270 কেলভিন, এই যে লিখেছি। একটি গ্যাসের আয়তন হলো 750, তাহলে আমরা লিখলাম 750। আমরা কি করছি? এটা চার্লসের সূত্রের গাণিতিক রূপ ব্যবহার করছি, V1/T1 = V2/T2। তো এখানে বলছে গ্যাসটিকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত আয়তন হলো 1 লিটার। তো আমরা জানি 1 লিটার মানে কত? 1000 সিসি, তাই আমরা 1000 লিখলাম V2-র জায়গায়। আর T2টা আমরা জানি না, এখান থেকে আমরা ক্যান্সেল করলে আর T2টাকে ওপরে নিয়ে যাব, 270টা 1000-এর সঙ্গে ওপরে চলে আসবে, 750টা নিচে আসবে। ক্যালকুলেশন করলে দেখবে আনসার হবে 360 কেলভিন। এখানে উত্তরটা রেখো না, কারণ প্রথম উষ্ণতাটা কিন্তু সেলসিয়াসে দিয়েছিল, তাই তুমিও চেষ্টা করবে, তোমরাও চেষ্টা করবে ওটাকে এই 260 থেকে 273 বিয়োগ করে 87 ডিগ্রি সেলসিয়াস আনসার লিখতে, অর্থাৎ এর উত্তর হবে 87 ডিগ্রি সেলসিয়াস। কেউ যদি 360 কেলভিন করে থাকো, আমার মতে নম্বর পেয়ে যাবে, অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে অথবা প্রশ্নটা দেখো, 4 অ্যাটমসফিয়ার চাপে, অর্থাৎ আমরা PV = nRT সূত্রটা ইউজ করব। তো 4 অ্যাটমসফিয়ারের জায়গায় P এর জায়গায় আমি 4 লিখলাম। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বলেছে, অর্থাৎ সেখানে আমি এই 273-এর সঙ্গে 27 যোগ করলাম, 300 হয়ে গেল। তাহলে আর ভিটা আমি জানি না আয়তনটা, তো আয়তনটা V রাখলাম। আমাকে 8 গ্রাম হাইড্রোজেন বলেছে, তো 8 গ্রাম হাইড্রোজেন করলে কি হয়? N মানে আমরা জানি নাম্বার অফ মোলসে যে গ্রাম সংখ্যাকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে, আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। H2 দেখো H1 দেওয়া আছে, তাহলে H2-র পারমাণবিক ভর কত? 2 দিয়ে ভাগ করলাম। আর দেখো এখানে R, অর্থাৎ R এর মানটা কিন্তু দিয়ে দিয়েছে 0.082। তো আমরা এখানে কি ইউজ করলাম? অ্যাকচুয়ালি আমরা ইউজ করলাম PV = nRT সমীকরণ। এই n এর জায়গায় লিখলাম ভর, গ্যাসের আণবিক ভর, আর RT। P এর জায়গায় আমরা লিখে ফেললাম 4, V এর জায়গায় আয়তন জানি না, M এর জায়গায় লিখলাম 8 গ্রাম দেওয়া আছে, আণবিক ভর আমরা 2 জানি, আর এইখানে R এর ভ্যালু, সার্বজনীন গ্যাস দ্রব্যের ভ্যালু 0.082 দেওয়া আছে। আর উষ্ণতাটা হচ্ছে আমরা 27 ডিগ্রি সেলসিয়াস বলেছে, 273-এর সঙ্গে যোগ করে কেলভিনে করেছি। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে V হবে 24.6 লিটার। এরপরের প্রশ্নটাও বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার। সমবাহু প্রিজমে একটি আলোকরশ্মি কত কোণে আপতিত হলে ন্যূনতম চ্যুতিকোণ হবে 20 ডিগ্রি। তাহলে এই সূত্রটা তোমরা জানো, অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন Δm = 2i - 60। 60 কেন? সমবাহু প্রিজম মানে প্রত্যেকটা, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? ধরো এটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল তো 60 ডিগ্রি। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি লিখলাম। আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে আপতিত কোণটা আমরা জানি না, 2i লিখলাম। আর Δm তো বলে দিয়েছে 20 ডিগ্রি, তাহলে Δm এর জায়গায় 20 লিখলাম। 60টা এদিকে আসবে, 80 হয়ে যাবে, তাহলে 2i মানে 80, তাহলে i মানে 40, অর্থাৎ এখানে আনসার কিন্তু হবে 40। এই প্রশ্নের উত্তরটা যদি কেউ না পেতে থাকো, বড় অঙ্ক আমি তাহলে পরে করে দেব, একটা সূত্র আছে। এবার আমরা পরের পেজে চলে আসলাম। পরের পেজে যেই আসলাম আমরা, এই যে প্রতিষ্ঠাটা দিয়েছে, এটাও যদি কেউ না পারো তাহলে কমেন্ট বক্সে লিখলে আমি আনসারটা করে দেবো। এটা কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে, যে একটা তোমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আছে। এবার হচ্ছে অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। তোমরা জানো অষ্টক সূত্র, যে কোনো গ্যাস, যে কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন চায়, সেটাই লিখবে তোমরা, এটাই হবে অষ্টক সূত্র। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যৌগ,
অনেকগুলো হয়, তার মধ্যে তোমরা লিখতে পারো BF3 বোরন ট্রাইফ্লোরাইড আর SF6 সালফার হেক্সাফ্লোরাইড, এই দুটো তোমরা লিখতে পারো, এই দুটো উত্তর। এরপরে হচ্ছে আমরা এসে গেলাম অথবার প্রশ্নে। আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের দুটো গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। আমরা প্রথম আমার মনে হয় লেখা উচিত আয়নীয় যৌগরা তড়িৎ পরিবাহী হয় আর সমযোজী যৌগরা তড়িৎ অপরিবাহী হয়। আয়নীয় যৌগদের গলনাঙ্ক বেশি হয়, সমযোজী যৌগদের গলনাঙ্ক সাধারণত কম হয়। এই দুটো পয়েন্ট লিখলেই আমার মনে হয় হয়ে যাবে। এবার 3.6, আমার মনে হয় না, নিশ্চয়ই হয়ে যাবে। আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা যথাযথ কেন? কারণ আয়নীয় যৌগের না নির্দিষ্ট কোনো অণু নেই। যেমন NaCl এটা একটা অণু নয়, অন্তত 6টা Na+ এবং 6টা Cl- থাকে। তাহলে NaCl জিনিসটা কি আসলে ফর্মুলা, তাহলে NaCl এর Na হচ্ছে 23 আর Clটা হচ্ছে 35.5, অর্থাৎ যোগ করলে হবে 58.5। এটা কিন্তু সংকেতটার ওজন। তো এটা তোমরা রাসায়নিক বন্ধন অধ্যায়ে দেখবে, তোমাদের বইতে লেখা আছে। এরপরের প্রশ্ন হচ্ছে 3.7, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন? কারণ অ্যামোনিয়া নিজে হচ্ছে একটি ক্ষারীয় গ্যাস আর H2SO4 হচ্ছে একটি আম্লিক পদার্থ। ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়াতে তো নিশ্চয়ই লবণ হবে, তাহলে যাকে আমি শুষ্ক করতে চাইছি সে যদি বিক্রিয়া করে আর সেই পদার্থটাই না থাকে, তাহলে আমি কি করে ব্যবহার করব? এই জন্যই ব্যবহার করা যায় না। তাহলে উত্তরে তোমরা এই সমীকরণটা লিখতে পারো, আর ভাষায় লিখলে লিখবে আমি যেমন লিখে দিয়েছি, মানে লিখেছো আর কি, এখন আর কি লিখবে এটা তোমাদের চেক করার জন্য, বা পরবর্তীকালে যারা প্রিপারেশন নেবে পরের বছরের পরীক্ষার জন্য তারা দেখতে পারো। ক্ষারীয় অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয় পদার্থ, H2SO4 হচ্ছে অ্যাসিড, তাই এরা পরস্পর বিক্রিয়া করে, এটা লিখলেই চলবে। এরপরে 3.8 এর যেটা প্রশ্ন আছে, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশনের সময় অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড কেন যোগ করা হয়? মানে সোডিয়াম ক্লোরাইডকে যে তড়িৎ বিশ্লেষণ করব, সোডিয়াম ক্লোরাইড তো কঠিন অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করবে না, এটাকে গলাতে হবে। গলিয়ে তরল করতে গেলে উষ্ণতা লাগে অন্তত 801 ডিগ্রি সেলসিয়াস, এটার জন্য প্রচুর জ্বালানি লাগে আর কি। তো আমরা যদি ক্যালসিয়াম ক্লোরাইড, অনাদ্র মানে জল নেই, ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করে দিই, তাহলে এই যে মিশ্রণটা হবে সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড, সেই মিশ্রণের কিন্তু গলনাঙ্ক অনেক কমে যাবে, মাত্র 600 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ জ্বালানি সাশ্রয় করা যাবে, কারণ এটা তড়িৎ পরিবাহিতা ক্যালসিয়াম ক্লোরাইড বৃদ্ধি করে। এটা লিখলেই হবে। কেউ যদি বলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করে হবে, কেউ যদি বলে গলনাঙ্ক কমিয়ে দেয় হবে, কেউ যদি মানগুলো নাও পারে, শুধুমাত্র জিনিসটাকে বুঝিয়ে লেখে, তাহলেও সে কিন্তু কিছু নম্বর পাবে। এরপরে অথবার প্রশ্ন, লোহায় মরচে পড়ার দুটি প্রতিরোধের উপায় লেখো। আমি আর লিখিনি, তোমরা সবাই জানো, রং করতে পারো আর লোহার ওপর তোমরা গ্যালভানাইজেশন করতে পারো, অর্থাৎ জিঙ্কের প্রলেপ দিতে পারো। ডিনেচার্ড স্পিরিট কি? তোমরা নিশ্চয়ই জীবযোগের শেষ অধ্যায়ে পড়েছো যে ইথাইল অ্যালকোহলকে পান করার অযোগ্য করার জন্য তার মধ্যে কিছু বিষাক্ত পদার্থ যোগ করা হয়, যোগ করে সেটাকে পানের অযোগ্য করা হয়। এই পানের অযোগ্য পদার্থটাকে বলে ডিনেচার্ড স্পিরিট। এরপরে আমরা চলে আসি অথবার প্রশ্ন, ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। অনেক ব্যবহার হয়। ইথাইল অ্যালকোহলকে আমার মনে হয় সবচেয়ে ভালো ব্যবহার হতে পারে জৈব দ্রাবক রূপে, মানে যে কোনো জৈব পদার্থ এর মধ্যে দ্রবীভূত হয়। আর অ্যাসিটিক অ্যাসিডের অনেকগুলো ব্যবহারের মধ্যে একটা হচ্ছে কৃত্রিম সিল্ক, মানে আর্টিফিশিয়াল সিল্ক, আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো তৈরি করার সময় কিন্তু অ্যাসিটিক অ্যাসিড লাগে। এরপরে বিভাগ ঘয়ে চলে এলাম। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল। এটা আমি তো বলবো অবশ্যই ব্যাপন। কেন? ধরো ঘরের একটা কোণে ধূপ দেওয়া হয়েছে, ঘরের অন্য কোণ থেকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সেই ধূপের গন্ধ পাবো, অর্থাৎ ধূপের ধোঁয়ার যে অণুগুলো সেগুলো কিন্তু যে গতিশীল বলেই কিন্তু আমরা এটা পেলাম। এবার বলেছে গ্যাসের গতিতত্ত্বের দুটো ত্রুটিপূর্ণ স্বীকার্য উল্লেখ করো। খুব ভালো প্রশ্ন করেছে, ভালো বলবো না, একটু ঘুরিয়ে করেছে। সেটা হলো গ্যাসের অণুদের মোট আয়তন 0, এটা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে বলা হয়েছিল, পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছে, অর্থাৎ এটা ত্রুটিপূর্ণ স্বীকার্য। আরেকটা হলো গ্যাসের অণুদের মধ্যে কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে না, এটাও বলা হয়েছিল, এটাও কিন্তু পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছে। এরপরে 4.2 এর যে অঙ্কটা, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে? এসটিপিতে ওই H2-র আয়তন কত হবে, এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। ইনফ্যাক্ট একটু আগেই করলাম, এবার তোমাদের দেখাচ্ছি। দেখো, এই প্রশ্নটাতে তোমাদের আগেই সমীকরণটা লিখতে হবে। Fe প্লাস, মানে ইকুয়েশনটা জানলে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে। কি ব্যাপার? দেখো, এখানে 3Fe প্লাস 4H2 বলে ইকুয়েশনটা হলো ফেরোসোফেরিক অক্সাইড আর হাইড্রোজেন। Fe আমরা জানি 56, তাহলে একটা Fe হয় 56, তিনটে Fe হবে 3 × 56 মানে 168, তাহলে 168 গ্রাম Fe থেকে
এই 168 গ্রাম Fe থেকে তুমি পাচ্ছ 4H2। তুমি জানো এক একটা H হচ্ছে 1, 2 আছে বলে 2 করলে, আর 4টে আছে বলে 4 করলে, মানে 8 গ্রাম। অর্থাৎ বোঝা গেল 168 গ্রাম Fe থেকে পাওয়া যাচ্ছে 8 গ্রাম H2। তাহলে 1 গ্রাম Fe থেকে নিশ্চয়ই কম পাওয়া যাবে, ডিভাইড করলাম যেমন ঐকিক নিয়মে করতে হয়। আর 21 গ্রাম Fe থেকে নিশ্চয়ই বেশি পাওয়া যাবে, গুণ করলাম ওপরে। এবার এখানে কাটাকাটি করলে 8 দিয়ে 168কে কাটলে নিচে 21 হবে, 21 কাটলে 1 হয়ে যাবে, অর্থাৎ উত্তর হলো 1 গ্রাম। তো 1 গ্রাম যে এটা হলো প্রথম উত্তর, কিন্তু এখানে বলেছিল এসটিপিতে আয়তন কত। আমি এক্ষেত্রে বলি 2 গ্রাম H2 আয়তন হচ্ছে 2 গ্রাম H2 মানে হচ্ছে 1 মোল। তাহলে 1 গ্রাম H2 মানে কত? হাফ মোল। তোমরা জানো 1 মোলের আয়তন হয় 22.4 লিটার। তাহলে হাফ মোলের আয়তন কত হবে? 22.4কে হাফ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ উত্তর হবে 11.2 লিটার। তাহলে দুটো উত্তর, একটা হচ্ছে কত গ্রাম পাওয়া গেছিল, একটা হচ্ছে সেটা উত্তর হলো 1 গ্রাম। আর যদি বলে যে কত, আর বলেছে যে কত আয়তনের, তাহলে তার উত্তর হবে 11.2 লিটার। এই যে প্রশ্নটা, তাহলে দুটো উত্তর হলো এসটিপি কত কি পরিমাণ পাওয়া যাবে, এর উত্তর হলো আমি দেখাচ্ছি, উত্তরটা হচ্ছে 1 গ্রাম। আর কত আয়তন হবে এসটিপিতে? 11.2 লিটার। এরপরের প্রশ্নটা আমরা দেখি, অরের যে প্রশ্নটা, যদি কেউ সেটা করে থাকো সেটা যে মিলিয়ে নিতে পারবে। সেটা হচ্ছে O2 উপস্থিতিতে SO2 জারণের ফলে SO3 প্রস্তুত করা হলো। 40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2 প্রয়োজন? S32 দেওয়া আছে, O16 দেওয়া আছে। 3 নম্বর আছে অঙ্কটাতে। দেখো এখানে আগে তোমাকে সমীকরণটা লিখতে হচ্ছে। সমীকরণটা তুমি লিখে ফেলেছ, 2SO2 প্লাস O2 2SO3। দেখো আমরা SO2-র আগে আণবিক ওজনটা ক্যালকুলেট করে নিই। S মানে 32, O হচ্ছে 16, দুটো O আছে, তাই 16 দুগুণে 32, অর্থাৎ এটা কিন্তু হয়ে গেল 64 টোটাল। আর একইভাবে SO3 হলো S মানে 32 আর O মানে 16 গুণ 3 মানে 80, 16 গুণ 3 মানে 48, যোগ করলে 80। অর্থাৎ আমরা দেখছি 2 গুণ 64 গ্রাম SO2 থেকে পাচ্ছি আমরা 2 গুণ 80 গ্রাম SO3। উল্টো করে লিখি, 2 গুণ 80 গ্রাম SO3 উৎপন্ন করতে লাগে 2 গুণ 64 গ্রাম SO2। তাহলে 1 গ্রাম করতে কম লাগবে, 2 গুণ 80টা নিচে আসছে, 2 ক্যান্সেল হয়ে যাবে। আর 40 গ্রাম SO3 করতে বেশি লাগবে, তাই 40টা উপরে থাকলো, 2 এখানে ক্যান্সেল হলো। 40 দিয়ে 80কে ক্যান্সেল করলে 2 হবে, 2 দিয়ে 64কে ক্যান্সেল করলে 32 হবে, অর্থাৎ 32 গ্রাম SO2 প্রয়োজন। তো এই অঙ্কের উত্তর হলো 32। এর পরেরটা আমরা দেখি। এর পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। এটা বইতে আছে, তাও আমি লিখেছি কেন জানি না, না লিখলেই হতো। একক বেদ ও প্রস্থচ্ছেদ যুক্ত পদার্থখণ্ডের বিপরীত পৃষ্ঠের তাপমাত্রা প্রভেদ একক হলে, মানে 1 হলে, তার ভিতর দিয়ে উষ্ণ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে 1 সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকেই বলে তাপ পরিবাহিতাঙ্ক। তোমাদের বইতে আছে এটা। এসআই পদ্ধতিতে এর একক কি না W ইনভার্স কেলভিন। এবার হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। তোমরা জানো চার্লসের সূত্র থেকে মান নির্ণয় করে, এটাও তোমরা বইতে আছে জানো, 1/273, তাই করলাম না। আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের সম্পর্কটি লেখো, এটাও বইতে আছে। যদি কেউ না জেনে থাকো তাহলে আমি আলাদা করে পরে লিখে দিচ্ছি। কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা ভালো প্রশ্ন। এটা মাধ্যম দুটোর প্রকৃতির ওপরে, উষ্ণতার ওপরে আর আলোর বর্ণের ওপরে নির্ভর করে। এবার বলেছে এই যে পরের যে দেখাও যে বলে যে প্রশ্নটা আছে, এটা কিন্তু একে বোঝাতে হবে, কেউ না পড়ে থাকলে বলবে। এটা বইতে আছে যেহেতু আমি আর করলাম না। আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও, এটাও বইতে আছে। প্রিজমের সাহায্যে একবর্ণীয় যৌগিক আলোকে কিভাবে শনাক্ত করবে? উত্তরটা হচ্ছে প্রিজম এর মধ্যে দিয়ে যৌগিক আলো যদি যায় এরকম ভাবে, তাহলে দেখবে সেটা একাধিক মৌলিক আলোতে স্প্লিট করে যাচ্ছে, মানে বিচ্ছুরিত হচ্ছে। কিন্তু প্রিজমের মধ্যে দিয়ে যদি মৌলিক আলো যায় সেটা কিন্তু আর কোনোভাবে স্প্লিট করবে না, একটা রেখা থেকে একটাই রেখা থাকবে, মানে সেটা বিচ্ছুরিত হবে না, বর্ণালী সৃষ্টি করবে না। এর 4.6 প্রশ্নটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। দুটো পরিবাহীর শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় রেখে যথাক্রমে 9 আর 2 ওহম পাওয়া গেছে। অর্থাৎ সমান্তরাল সমবায় তুল্য রোধ হয়েছে 2 আর শ্রেণী সমবায় তুল্য রোধ হয়েছে 9। তাহলে পরিবাহী দুটির রোধ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমি করেছি এটা তোমাদের জন্য, তোমরা মিলিয়ে নিতে পারো। ধরো আমরা এখানে দেখছি, ধরো দুটো পরিবাহীকে আমরা ধরলাম x আর y, একটা ধরলাম x একটা ধরলাম y। তাহলে শ্রেণী সমবায় কি হবে? x প্লাস y।
তুল্যরোধ কত 9, তাহলে এটা প্রথম সমীকরণ। সমান্তরাল সমবায় কি হবে 1/x + 1/y = 1/2, কারণ সমান্তরাল সমবায় তুল্যরোধ বলেছে 2। এখানে আমরা লসাগু করলাম xy হলো, ওপরে থাকলো x + y। এবার x + y এর মানটা 9টা আমরা এখানে বসিয়ে নিলাম, তাহলে xy এর মান কত এলো 18। এবার আমরা জানি এই সূত্রটা তোমরা অ্যালজেব্রা অঙ্কে করেছো, x - y² = x + y² - 4xy। তো x + y এর জায়গায় 9 বসালাম, 9² আর 4 × xy, মানে xy তো 18, তাহলে 9² হলো 81 আর 4 × 18 হলো 72, মাইনাস করলে হলো 9, তাহলে x - y² হলো 9, তাহলে x - y কত 3, প্লাস 3টাই নিলাম এখানে। তো x + y আমি জানি 9, x - y আমি জানি 3, দুটো থেকে আমরা ক্যান্সেল করলে x পেয়ে গেলাম 6, আর দুটোকে যদি সাবট্রাক্ট করতাম তাহলে পেতাম y হতো 3, অর্থাৎ x এর মান হলো 6, y এর মান হলো 3। তোমরা এই পদ্ধতিতে সমীকরণ সমাধান নিশ্চয়ই অঙ্কে করেছো, তাই আমি ডিটেলসে গেলাম না। অর্থাৎ পরিবাহী দুটোর রোধ হলো 6 ওহম আর 3 ওহম। তো এরপরে এই প্রশ্নে আমি আসি, এটা আরেকটা সিরিজ প্যারালাল কানেকশনের অঙ্ক দিয়েছে। তোমরা এই দুটোকে এটাকে প্যারালাল করবে, এই দুটোকে যদি তোমরা প্যারালাল করে এইগুলোকে প্যারালাল করে নিয়ে করবে, না পারলে আমাকে বলবে, আমি কমেন্ট বক্সে লিখবে, আমি করে দেখিয়ে দেবো। এরপরের প্রশ্নটা দেখো 4.7, ইন্টারেস্টিং। ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। দেখো ডায়নামোতে অ্যাকচুয়ালি তড়িৎ উৎপন্ন হয়, বৈদ্যুতিক মোটরে কিন্তু তড়িৎ ইউজ করা হয়, ব্যবহার করা হয়। ডায়নামোতে কিন্তু ফ্লেমিংয়ের ডান হাতের নিয়ম কাজে লাগে, ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল। আর তড়িৎ মানে মোটরে, বৈদ্যুতিক মোটরে কিন্তু ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, মানে বাঁ হাতের নিয়ম কিন্তু কাজে লাগে। আর্থিং কি তোমরা জানো, যে কোনো সার্কিটের মধ্যে, যে কোনো দামি ইলেকট্রনিক্স যন্ত্রের মধ্যে যাতে অতিরিক্ত তড়িৎ প্রবাহের ফলে সেটা ক্ষতি না হয়ে যায়, তাইকে আমরা আর্থিং করে দিই। বা যখন বিদ্যুৎ চমকায়, যদি কোনো কারণে বাড়িতে বিদ্যুৎ পড়ে আর কি, তাহলে সেক্ষেত্রে যেন সেটা বাড়ির জিনিসগুলোকে ক্ষতি না করতে পারে, তাই আমরা আর্থিং করে দিই। একটা লোহার বা তামার দিলে ভালো হয়, তামার একটা তার থাকে, মাটি পর্যন্ত যায়। এবার বলেছে এখানে আলফা ও গামা রশ্মির আধান, ভেদন ক্ষমতা ও আয়নিত করার ক্ষমতার তুলনা করা। তোমাদের বইতেই আছে, তোমরা জানো কোনটা বেশি, দেখবে এই মডার্ন ফিজিক্স চ্যাপ্টারে আলফা বিটা গামা রশ্মির একটা পার্থক্য আছে, সেখানে রয়েছে। এই প্রশ্নটা ভালো প্রশ্ন আমার মতে। 4.9, কোন মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কি বোঝায়? এটাও বইতে আছে, তাও একবার বলছি, কারণ বারবার যদি বলি সবকটাই বইতে আছে, বলবো না তাহলে কেমন অদ্ভুত দেখায়। তো কোন মৌলের একটি গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটিকে বের করে নিতে গেলে যে পরিমাণ শক্তি দিতে হয় তাকেই বলা হয় সেই মৌলের আয়নাইজেশন শক্তি বা আয়নায়ন বিভব। এবার এইগুলোকে বলেছে সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, সিজিয়াম, এগুলোকে বলেছে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাতে। তোমরা জানো লিথিয়াম গ্রুপ 1 এদের মধ্যে সব থেকে উপরে আছে, আর সিজিয়াম সব থেকে নিচে আছে। আর তোমরা এটাও জানো যে নিচের দিকে নামলে আয়নাইজেশন শক্তি কমে যায়। ঊর্ধ্বক্রমে সাজাতে বললে কিন্তু সব থেকে ছোটটাকে প্রথমে দেবে, আর সব থেকে যার বেশি সেটাকে পরে দেবে। ঊর্ধ্বক্রম মানে ক্রমে ক্রমে ঊর্ধ্ব হবে। এবার এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, এটা তোমরা সংখ্যা দিয়ে হয়তো করেছো। দেখো এ বি সি তিনটে মৌলের পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দিয়েছে, n-2, n আর n+1। তার মধ্যে বি হচ্ছে নিষ্ক্রিয়। আমরা জানি নিষ্ক্রিয় মানে সেটা গ্রুপ নাম্বার 18-এ আছে। আর n-2 তার মানে তার দুটো গ্রুপ আগে, মানে গ্রুপ নাম্বার নিষ্ক্রিয় মানে তো 18 নম্বর গ্রুপ, তার দুটো গ্রুপ আগে কে আছে? এ, কারণ এর পারমাণবিক সংখ্যা n-2। আর n+1 মানে 18 পরে যদি ইলেকট্রন অ্যাডও হয় সেটা তো পরের পিরিয়ডে চলে আসবে, পরের পর্যায়ে প্রথম শ্রেণীতে চলে আসবে। তাহলে এদের এবার এটা আমরা পেয়ে গেলাম। এবার বলেছে যে এ আর সি পর্যায় সারণীর কোন শ্রেণীতে? দেখো সি আছে পর্যায় সারণীর প্রথম শ্রেণীতে, আর এ আছে পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণীতে বা 6 নম্বর শ্রেণীতে। 16 বা 6 তুমি যাই বলো, 16টা হচ্ছে মডার্নে। এবার বলেছে এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি? অবশ্যই সি এর বিজারণ ক্ষমতা বেশি। তাহলে বিজারণ ক্ষমতা কার বেশি? সি এর। আর এ আর সি এর মধ্যে যে যৌগ গঠিত হবে অবশ্যই সি তার হচ্ছে যোজ্যতা +1, আর এ এর যোজ্যতা হচ্ছে -2, কারণ এই গ্রুপ নাম্বার 16 আছে মানে দুটো ইলেকট্রন নেবে। তাহলে যদি তোমরা ক্রস করো তাহলে তোমাদের কি হবে? C2A। তাহলে তোমাদের যৌগটার যে সংকেত তৈরি হবে সেটা কি হবে? C2A। এইটা হবে একটা আয়নীয় যৌগ, তার গঠন হলো এটা, তার গঠন C2A। তো এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন ছিল আমার মতে। এরপরে আমরা একদম প্রশ্নপত্রের শেষের দিকে চলে এসেছি, যে ধাতুর উজ্জ্বলতা, এই যে তড়িৎ লেপনের উদ্দেশ্য আমরা জানি, ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধি করতে, ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি করতে এবং কম দামি ধাতুর ওপর বেশি দামি ধাতুর
প্রলেপ দিতে আমরা তড়িৎ লেপন করি। এবার বলেছে কোনো বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ইউজ করি? এটা উত্তর হবে সোডিয়াম অরোসায়ানাইড। এবার 4.11 প্রশ্ন, ইউরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নামগুলো হচ্ছে নির্জল তরল অ্যামোনিয়া, মানে লিকুইড অ্যামোনিয়া যার মধ্যে একটুও জল থাকবে না, আর তরল CO2 লিকুইড কার্বন ডাইঅক্সাইড। এটা খুব আনস্টেবল যদিও, যাই হোক এই দুটো হচ্ছে তাহলে রাসায়নিক পদার্থ। কেউ যদি অ্যামোনিয়া আর CO2 বলো তাহলেও নম্বর পাবে। আর এই ক্ষেত্রে কিন্তু 150 বায়ুমণ্ডলীয় চাপ লাগে এবং 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লাগে বিক্রিয়াটা করতে। বিক্রিয়ার সমীকরণটা দুটো স্টেপে হয়। 2 অ্যামোনিয়া প্লাস CO2 প্রথম তৈরি হয়েছে অ্যামোনিয়াম কার্বামেট, আর এই অ্যামোনিয়াম কার্বামেটটা আবার ভেঙে গিয়ে একটা জল ছেড়ে দেওয়ার পরে তৈরি হয়েছে ইউরিয়া। দুটো ধাপে সমীকরণ। তো কেউ যদি না পারো একটা সিঙ্গেল স্টেপে করলেও হবে, অর্থাৎ এই পোর্শনটা থেকে ডিরেক্ট তুমি যদি এই পোর্শনটা করো তাহলেও হবে। এবার এটা বইয়ের প্রশ্ন, শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। এটা খুবই, আর ইথিলিনের দুটি ব্যবহার লেখো। ইথিলিনের ব্যবহার তো পলিথিন, আমরা পলিথিন ছাড়া কিছুই ইউজ করতে পারি না। পলিথিন আমাদের যত্রতত্র সর্বত্র ইউজ হয়। তো পলিথিনের তুমি যা যা জিনিস জানো সেটা যে কোনো দুটো ব্যবহার লিখতে পারো। আর শিল্পক্ষেত্রে ইথিলিনের ব্যবহারের জন্য অনেক সমীকরণ আছে, তার মধ্যে তোমরা ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন তৈরি করতে পারো। ইথাইল অ্যালকোহলের ডিহাইড্রেশন, মানে তোমরা যদি এভাবে করো সবচেয়ে সহজে করা যায়, C2H5OH, তার মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি খুব কম পরিমাণে দাও, জলটা বেরিয়ে গেলে হবে C2H4। এইভাবে তোমরা ইথিলিন তৈরি করতে পারবে। আর এরপরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, মিথেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়াগুলো ধাপে ধাপে দেখাতে বলেছে। তো এটা দেখো এইভাবে আমি লিখেছি, CH4 এর সঙ্গে Cl2 রিয়াকশন যখন করলো, এই একটা Cl আর একটা H বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে তৈরি হলো CH3Cl। এটা আমি তোমাদেরকে একটু খাতাতে একটু ভালোভাবে দেখিয়ে নিয়ে এঁকে। ধরো এটা CH4, তার সঙ্গে তোমরা প্রথমে Cl2 বিক্রিয়া করলে, তাহলে প্রথমে HCl বেরিয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো? CH3Cl। এবার এই CH3Clটাকে তোমরা একটু ঘুরিয়ে লেখো, ClH2CH, এইভাবে লেখো। দেখো একই জিনিস, কিন্তু এর সাথে আবার Cl2 বিক্রিয়া হচ্ছে, তাহলে কি হচ্ছে? এখান থেকে HCl বেরিয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে CH2Cl2, তাহলে পড়ে থাকলো মিথিলিন ক্লোরাইড CH2Cl2। এবার আমরা এইটাকে আবার লিখছি এভাবে, Cl2 লিখি, CHH এইভাবে লিখি, তার সঙ্গে আবার আমরা Cl2 বিক্রিয়া করি, তাহলে আবার একটা HCl বেরিয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে দুটো Cl আর একটা Cl, তিনটে Cl, অর্থাৎ তৈরি হয়ে গেল বিখ্যাত ক্লোরোফর্ম। এবার এই ক্লোরোফর্মটাকে আমরা লিখবো কিভাবে? Cl3CH, এর সঙ্গে আমরা দুটো ক্লোরিনের বিক্রিয়া করব, তাহলে এখান থেকে একটা HCl আবার বেরিয়ে গেল, তাহলে C এর সঙ্গে 4টে Cl, অর্থাৎ হয়ে গেল কার্বন টেট্রাক্লোরাইড। এটাকে তোমরা এভাবেও লিখতে পারো, তোমাদের যা এই প্রশ্নতে লিখলে তো খুব ছোট হয়, আমি সেটা ছোট করে এভাবে লিখে দিয়েছি। তো এই ছিল আমাদের মাধ্যমিক পরীক্ষা 2024-এর ভৌতবিজ্ঞান প্রশ্নের অ্যানালিসিস। আমি জানি আজকে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, আজকে তোমাদের হয়তো দেখতে ইচ্ছা করবে না, কিন্তু কালকে বা পরে তোমাদের তো মনে হতে পারে উত্তরগুলো একবার মিলিয়ে নিই। যদি তোমাদের সুবিধা হয় সেই স্বার্থেই এটা আমি দিলাম, দেখলে ভালো লাগবে। এর আর কোনো উদ্দেশ্য নেই যে প্রশ্ন ফাঁস, উত্তর বলে দেওয়া, এসব কিছুই না। মাধ্যমিক পরীক্ষা বহুক্ষণ আগে শেষ হয়ে গেছে, আমি এক ছাত্রের থেকে প্রশ্নটা পেয়েছি, তা ভাবলাম যে একটু আনসার করে দিই। তো ভবিষ্যতে যদি তোমরা উৎসাহিত হও, তোমরা যদি কমেন্ট বক্সে লেখো, আমি তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, মাধ্যমিক পরীক্ষা পরে তোমরা কদিন আনন্দ করো, এরপর তোমরা আবার ভবিষ্যতে তোমাদের পড়াশোনার দিকে এগিয়ে যাবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওটা আজকের মতো শেষ করছি। ভালো থেকো।